10। রাত 10টার সাসপেন্স চ্যানেল। বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি অবিস্মরণীয় নাম। তার বিভিন্ন ধরনের লেখা রয়েছে, কি ঐতিহাসিক, কি গোয়েন্দা, কি ভুতুড়ে বা রহস্য রোমাঞ্চ গল্প বাংলা পাঠক সমাজকে আবিষ্ট করে রেখেছে। তার সৃষ্ট ব্যোমকেশ বক্সী এই গোয়েন্দা চরিত্রটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র। বাঙালি পাঠক সমাজ তার এই সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী পড়েনি এমন খুবই কম রয়েছে। আজকের রাত 10টার সাসপেন্স চ্যানেলে ব্যোমকেশ বক্সীর কাহিনী অবলম্বনে নিবেদন হেয়ালির ছন্দ। আজকের গল্প হেয়ালির ছন্দ। ব্যোমকেশ সরকারি কাজে কটকে গিয়াছিল, আমিও সঙ্গে ছিলাম। 2-4 দিন সেখানে কাটাইবার পর দেখা গেল এ 2-4 দিনের কাজ নয়। সরকারি দপ্তরের পর্বত প্রমাণ দলিল দস্তাবেজ ঘাটিয়া সত্য উদ্ঘাটন করিতে সময় লাগিবে। তখন ব্যোমকেশ কটকে থাকিয়া গেল, আমি কলিকাতায় ফিরিয়া আসিলাম। বাড়িতে একজন পুরুষ না থাকিলে বাঙালি গৃহস্থের সংসার চলে কি করিয়া? কলিকাতায় আসিয়া চুপ করিয়া বসিয়া আছি, ব্যোমকেশ নাই। নিজেকে একটু অসহায় মনে হইতেছে। শীত পড়িতে আরম্ভ করিয়াছে, বেলা ছোট হইতেছে, তবু সময় কাটিতে চায় না। মাঝে মাঝে দোকানে যাই, প্রভাতের কাজকর্ম দেখি, নতুন পাণ্ডুলিপি আসিলে পড়ি, কিন্তু তবু দিনের অনেকখানি সময় শূন্য পড়িয়া থাকি। তারপর হঠাৎ একদিন সন্ধে কাটাইবার একটা সুযোগ জুটিয়া গেল। আমাদের বাসা বাড়িটা 3 তলা, ওপরতলার গোটা 5 ঘর লইয়া আমরা থাকি। মাঝের তলায় ঘরগুলোতে 10-12 জন চাকুরে ভদ্রলোক মেস করিয়া আছেন। নিচের তলায় ম্যানেজারের অফিস, ভাড়ার ঘর, রান্নাঘর, খাওয়ার ঘর। কেবল কোণের একটি ঘরে এক ভদ্রলোক থাকেন। এদের সকলের সঙ্গেই আমাদের মুখ চেনাচেনি আছে, কিন্তু বিশেষ ঘনিষ্ঠতা নাই। সেদিন সন্ধ্যার পর আলো জ্বালিয়া একটি মাসিক পত্র লইয়া বসিয়া আছি। দ্বারে টোকা পড়িল। দ্বার খুলিয়া দেখিলাম একটি মধ্যবয়স্ক ভদ্রলোক বিনীত হাস্য মুখে দাঁড়াইয়া আছেন। তাহাকে আগে 2-1 বার বাসা বাড়ির দ্বিতলে দেখিয়াছি। কিছুদিন হইল মেসে বাসা লইয়াছেন। দ্বিতলের এক কোণে সেরা ঘরটি ভাড়া লইয়া একাকী বাস করিতেছেন। একটু শৌখিন গোছের লোক। সিল্কের চুড়িদার পাঞ্জাবির ওপর গরম জহর কুর্তা, মাথার চুল পাকার চেয়ে কাঁচাই বেশি, ফিটফাট চেহারা। যুক্ত করে নমস্কার করিয়া বলিলেন, মাফ করবেন, আমার নাম ধূপেশ চট্টোপাধ্যায়, ওই দোতলাতেই থাকি। বলিলাম, আপনাকে কয়েকবার দেখেছি, নাম জানতাম না, আসুন আসুন। ঘরে আনিয়া বসাইলাম। তিনি বলিলেন, মাস 1.5 হলো কলকাতায় এসেছি। বীমা কোম্পানিতে কাজ করি। কখন কোথায় আছি কিছুই ঠিক নেই। হয়তো কালই অন্য কোথাও বদলি করে দেবে। আমি একটু অস্বস্তি বোধ করিয়া বলিলাম, আপনি বীমা কোম্পানির লোক, কিন্তু আমি তো কখনো জীবন বীমা করাইনি, করাবার পরিকল্পনাও নেই। তিনি হাসিয়া বলিলেন, না না, আমি সেই জন্য আসিনি। আমি বীমা কোম্পানির অফিসে কাজ করি বটে, কিন্তু দালাল নই। আমি এসেছিলাম, আমার ব্রিজ খেলার নেশা আছে। এখানে এসে অবধি খেলতে পাইনি, পেট ফুলছে। অতি কষ্টে 2টি ভদ্রলোককে জোগাড় করেছি। তারা এই মেসের দোতলায় 3 নম্বর ঘরে থাকেন, কিন্তু 4র্থ ব্যক্তিকে অবশ্য পাওয়া যাচ্ছে না।
কয়েকদিন কাঠ চোট ব্রিজ খেলেই কাটালাম, কিন্তু দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? তাই ভাবলাম দেখি যদি অজিত বাবু ব্রিজ খেলার শখ থাকে। এক সময় ব্রিজ খেলার শখ ছিল, শখ নয়, প্রচন্ড নেশা। অনেকদিন খেলি নাই, নেশা মরিয়া গিয়াছে। তবু মনে হইল সঙ্গীহীন ভাবে নীরস পত্রিকা পড়িয়া সন্ধ্যা কাটানোর চেয়ে বরং ব্রিজ খেলা ভালো। বলিলাম, বেশ তো, আমার অভ্যেস ছেড়ে গেছে, অবশ্য তবু মন্দ কি যদি খেলা হয়। ভূপেশবাবু তরিতে উঠিয়া বলিলেন, তাহলে তাহলে চলুন, আমার ঘরেই ব্যবস্থা করে রেখেছি। নিচের সময় নষ্ট করে কোনো লাভ নেই, বুঝেছেন? বলিলাম, আপনি এগোন, আমি একটু চা খেয়েই যাচ্ছি। তিনি বলিলেন, না 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 না, আমার ঘরেই নয় চা খাবেন, চলুন চলুন চলুন। তাহার আগ্রহ দেখিয়া হাসি পাইল। এককালে আমারও এমনি আগ্রহ ছিল। সন্ধ্যার সময় ব্রিজ না খেলিলে মনে হইতো দিনটা বৃথা গেল। উঠিয়া পড়িলাম। সত্যব্রতীকে জানাইয়া ভূপেশবাবুর সঙ্গে নিচে নামিয়া চলিলাম। সিঁড়ি দিয়া নামিয়া দ্বিতলের প্রথম ঘরটি ভূপেশবাবুর। নিজের দ্বারের কাছে দাঁড়াইয়া তিনি হাঁক দিলেন, রামবাবু, বনমালী বাবু, আপনারাও আসুন, অজিত বাবুকে পাকড়েছি, আসুন, আপনারাও আসুন। বারান্দার মধ্যস্থিত ৩ নম্বর ঘরের দ্বার হইতে দুটি মুন্ড উকি মারিল, তারপর আসছি বলিয়া অদৃশ্য হইয়া গেল। ভূপেশবাবু আমাকে লইয়া নিজের ঘরে প্রবেশ করিলেন এবং আলো জ্বালাইয়া দিলেন। ভূপেশবাবুর ঘরটি বেশ সুপরিসর। বাইরের দিকের 2 দেয়ালে 2টি গড়াযুক্ত জানালা। ঘরের এক পাশে তক্তপোষের ওপর সুজনি ঢাকা বিছানা, অন্য পাশে খালি আলমারির মাথায় ঝকঝকে স্টোভ, চায়ের সরঞ্জাম ইত্যাদি। ঘরের মাঝখানে একটি নিচু টেবিল ঘিরিয়া 4খানি চেয়ার। স্পষ্টই বোঝা যায় তাস খেলিবার টেবিল। তাছাড়া ঘরে ড্রেসিং টেবিল, কাপড় রাখবার দেওয়াজ প্রভৃতি যে কয়টি ছোটখাটো আসবাব আছে সমস্তই সুরুচির পরিচায়ক। ভূপেশবাবুর রুচি একটু বিলাত ঘেঁষা। ভূপেশবাবু আমাকে চেয়ারে বসাইয়া বলিলেন, চায়ের জলটা চড়িয়ে দেই, 5 মিনিটে তৈরি হয়ে যাবে। তিনি স্টোভ জ্বালাইয়া জল চড়াইলেন। ইতিপূর্বে রামবাবু ও বনমালী বাবু আসিয়া উপস্থিত হইলেন। পূর্বে পরিচয় থাকিলেও ভূপেশবাবু আর একবার পরিচয় করিয়া দিলেন, ইনি রামচন্দ্র রায়, আর ইনি হলেন বনমালী চন্দ্র। দুজনেই একই ঘরে থাকেন এবং একই ব্যাংকে কাজ করেন। আমি লক্ষ্য করিলাম আরো ঐক্য আছে। একসঙ্গে দুজনকে কখনো দেখি নাই বলিয়াই বোধহয় লক্ষ্য করি নাই। দুজনেরই বয়স 45 হইতে 50-এর মধ্যে। দুজনেরই মোটাসোটা মাঝারি দৈর্ঘ্যের চেহারা। দুজনেরই মুখের ছাঁচ একরকম, মোটা নাক, বিরল ভুরু, চওড়া চিবুক। সাদৃশ্যটা স্পষ্টই বংশগত। আমার লোভ হইল ইহাদের চমক লাগাইয়া দেই। হাজার হোক আমি ব্যোমকেশের বন্ধু। বলিলাম, আপনারা কি মাস্তুতো ভাই? দুজনে চমকাইয়া চাহিলেন। রামবাবু ঈষৎ রুক্ষস্বরে বলিলেন, না, আমি বৈদ্য, বনমালী বাবুই কায়স্থ। অপ্রতিভ হইয়া পড়িলাম। আমতা আমতা করিয়া কৈফিয়ত দেবার চেষ্টা করিতেছি। ভূপেশবাবু 1 প্লেট সিঙ্গারা আনিয়া আমাকে উদ্ধার করিলেন। তারপর চা আসিল। তাড়াতাড়ি চা পর্ব শেষ করিয়া আমরা খেলিতে বসিলাম। মাস্তুতো ভাইয়ের প্রসঙ্গ চাপা পড়িয়া গেল। খেলিতে বসিয়া দেখিলাম
এতদিন পরেও ব্রিজ খেলা ভুলি নাই। খেলার এবং ডাকের কলা কৌশল সবই আয়ত্তের মধ্যে আছে। সামান্য বাজি রাখিয়া খেলা, খেলার শেষে বড়জোর 4 আনা লাভ লোকসান থাকে, কিন্তু এই বাজিটুকু না থাকিলে খেলার রস জমে না। প্রথম রাবারে আমি ও রামবাবু জুরিদার হইলাম। রামবাবু একটি মোটা চুরুট ধরাইলেন, ভূপেশবাবু ও আমি সিগারেট জ্বালিলাম। বনমালীবাবু কেবল সুপুরি লবঙ্গ মুখে দিলেন। তারপর খেলা চলিতে লাগিল। একটা রাবার শেষ হইলে তাস কাটিয়া জুরিদার বদল করিয়া আবার খেলা চলিল। এরা 3 জনেই ভালো খেলোয়াড়, কথাবার্তা বেশি হইতেছে না, সকলেই মন খেলায় মগ্ন। কেবল সিগারেট ও সিগারের আগুন অনির্বাণ জ্বলিতেছে। ভূপেশবাবু এক সময় উঠিয়া গিয়া জানলা খুলিয়া দিয়া নিঃশব্দে আসিয়া বসিলেন। খেলা শেষ হইল তখন রাত্রি 9টা বাজিয়া গিয়াছে। মেসের চাকর 2বার খাওয়ার তাগাদা দিয়া গিয়াছে। হার জিতের অঙ্ক কষিয়া দেখা গেল আমি 2 আনা জিতিয়াছি। মহানন্দে জিতের পয়সা পকেটস্থ করিয়া উঠিয়া পড়িলাম। ভূপেশবাবু স্মিত মুখে বলিলেন, কাল আবার বসবেন তো? বলিলাম, বসব। ওপরে আসিয়া সত্যপতির কাছে একটু বকুনি খাইলাম। শীত ঋতুতে রাত্রি 9:15 কম নয়, কিন্তু অনেক দিন পরে ব্রিজ খেলিয়া মনটা ভরাট ছিল। সত্যপতির বকুনি হাসিয়া উড়াইয়া দিলাম। অতঃপর প্রত্যহ আমাদের তাসের আড্ডা বসিতে লাগিল। ঘরে সন্ধ্যাবাতি জ্বালার প্রায় সঙ্গে সঙ্গে সভা বসে। রাত্রি 9টা পর্যন্ত চলে। 5-6 দিনে এই 3টি মানুষ সম্বন্ধে একটা ধারণা জন্মিল। ভূপেশবাবু সহৃদয়, মিষ্টভাষী, অতিথিবৎসল, ব্রিজ খেলার প্রতি গাঢ় অনুরাগ। রামবাবু একটি গম্ভীর প্রকৃতি, বেশি কথা বলেন না। কেহ খেলায় ভুল করিলে তর্ক করেন না। বনমালীবাবু রামবাবুকে অতিশয় শ্রদ্ধা করেন, তাহার অনুকরণে ভারিক্কি হইবার চেষ্টা করেন, কিন্তু পারেন না। দুজনেরই অল্প ভাষী, তাস খেলার প্রতি গভীর আসক্তি। দুজনেরই কথায় সামান্য পূর্ববঙ্গের টান আছে। 6 দিন আনন্দে তাস খেলিতেছি। আমাদের আড্ডা একটি চিরস্থায়ী প্রতিষ্ঠানে পরিণত হইবার উপক্রম করিতেছে। এমন সময় নিচের তলায় একটি মারাত্মক ব্যাপার ঘটিয়া আমাদের সভাটিকে টলমল করিয়া দিল। নিচের তলায় একমাত্র বাসিন্দা নটবর নস্কর হঠাৎ খুন হইলেন। তাহার সহিত আমাদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু মাঝগঙ্গা দিয়া জাহাজ যাইলে তাহার ঢেউ তীরে আসিয়া লাগে। সেদিন 6:30টার সময় একটি র্যাপার গায়ে জড়াইয়া আমি আড্ডা যাইবার জন্য বাহির হইলাম। আমার একটু দেরি হইয়া গিয়াছে, তাই সিঁড়ি দিয়া চটি ফটফট করিয়া তাড়াতাড়ি নামিতেছি। শেষের ধাপে পৌঁছিয়াছি, এমন সময় দুম করিয়া একটি শব্দ শুনিয়া দাঁড়াইয়া পড়িলাম। শব্দটা কোথা হইতে আসিল ঠিক ঠাওর করিতে পারিলাম না। রাস্তায় হয়তো মোটর ব্যাগ ফায়ার করিয়াছে, কিন্তু বেশ জোর আওয়াজ। রাস্তা হইতে এত জোর আওয়াজ আসিবে না। ক্ষণকাল থামিয়া আমি আবার নামিয়া ভূপেশবাবুর ঘরে প্রবেশ করিলাম। ঘরে আলো জ্বলিতেছে। দেখিলাম ভূপেশবাবু পাশের দিকের জানালার গড়া ধরিয়া দাঁড়াইয়া বাইরের পানে কিছু দেখিতেছেন। রামবাবু ও বনমালীবাবু তাহার পেছন হইতে জানালা দিয়া উকি মারিবার চেষ্টা করিতেছেন। আমি যখন প্রবেশ করিলাম তখন ভূপেশবাবু উত্তেজিত স্বরে বলিতেছেন, ওই 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 গলি থেকে বেরিয়ে গেল, দেখতে পেলেন? ওই গায়ে গায়ে ওই বাদামি রঙের আলোয়ান পরা ছিল, আপনি দেখতে পেয়েছেন? হ্যাঁ, ওই এই 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 মাত্র গেল। আমি পেছন হইতে বলিলাম, কি ব্যাপার? সকলে ভেতর দিকে ফিরিলেন।
ভূপেশবাবু বলিলেন, আওয়াজ শুনতে পেয়েছেন? এই 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 জানালার নিচের গলি থেকে এলো। সবে মাত্র জানালাটি খুলেছি, অমনি নিচে দুম করে শব্দ। হ্যাঁ, গলা বাড়িয়ে দেখলাম একটা লোক তাড়াতাড়ি গলি থেকে বেরিয়ে গেল, বুঝেছেন? হ্যাঁ, চোখের নিমেষে ভ্যানিশ হয়ে গেল। আমাদের বাসা বাড়িটি সদর রাস্তার উপর। বাড়ির পাশ দিয়া একটি ইট বাঁধানো সরু কানা গলি বাড়ির খিড়কির সহিত সদর রাস্তার যোগ সাধন করিয়াছে। বাসার চাকর বাকর সেই পথে যাতায়াত করে। আমার একটু খটকা লাগলো। বলিলাম, এই ঘরের নিচের ঘরে এক ভদ্রলোক থাকেন, তার ঘর থেকে শব্দটা আসেনি তো? ভূপেশবাবু বলিলেন, কি জানি, আমার ঘরের নিচে এক ভদ্রলোক থাকেন বটে, কিন্তু তার নাম কি সেটা সেটা আমি জানি না, বুঝেছেন? রামবাবু ও বনমালী বাবু মুখ তাকাতাকি করিলেন। তারপর রামবাবু গলা ঝাড়া দিয়া বলিলেন, নিজের ঘরেই থাকেন নটবর নস্কর। বলিলাম, চলুন, তিনি যদি ঘরে থাকেন বলতে পারবেন কিসের আওয়াজ। ওদের তিনজনের বিশেষ আগ্রহ ছিল না, কিন্তু আমি সত্যান্বেষী ব্যোমকেশের বন্ধু। আমি শব্দের মূল অনুসন্ধান না করিয়া ছাড়িব কেন? বলিলাম, চলুন চলুন, একবারটি দেখেই আসি, তারপর নয় খেলা বসা যাবে। শব্দটি যদি স্বাভাবিক শব্দ হতো তাহলে কথা ছিল না, কিন্তু গলি দিয়ে একটা লোক এসে যদি নটবর বাবুর ঘরে চিনে পটকা ছুঁড়ে থাকে তাহলে তো খোঁজ নেওয়া দরকার। অনিচ্ছা ভরে তিনজন আমার সঙ্গে চলিলেন। নিচের তলায় ম্যানেজার শিবকালী বাবুর অফিসে তালা ঝুলিতেছে। স্টোররুমের দ্বারও বন্ধ। ভোজন কক্ষটি খোলা আছে, কারণ সেখানে কয়েকটি কাঠের পিঁড়ি ছাড়া আর কিছুই নাই। কেবল নটবর বাবুর দরজা ভেজানো রহিয়াছে, বাইরে তালা লাগানো নাই। সুতরাং তিনি ঘরেই আছেন এরূপ অনুমান করা অন্যায় হইবে না। আমি ডাক দিলাম, নটবর বাবু। সাড়া নাই। আর একবার অপেক্ষাকৃত উচ্চকণ্ঠে ডাকিয়া যখন উত্তর পাওয়া গেল না, তখন আমি আস্তে আস্তে দরজা ঠেলিলাম। দরজা একটু ফাঁক হইল। ঘর অন্ধকার, কিছু দেখা যায় না, কিন্তু একটা মৃদু গন্ধ নাকে আসিল, বারুদের গন্ধ। আমরা সচকিত দৃষ্টি বিনিময় করলাম। ভূপেশবাবু বলিলেন, দড়ির পাশে নিশ্চয়ই আলোর সুইচ আছে। দাঁড়ান দাঁড়ান, আমি এই আলোটা জ্বালছি। তিনি আমাকে সরাইয়া ঘরের মধ্যে উকি মারিলেন। তারপর হাত বাড়াইয়া সুইচ খুঁজিতে লাগিলেন। কট করিয়া শব্দ হইল, আলো জ্বলিয়া উঠিল। মাথার উপর বিদ্যুতের নির্মম আলোকে প্রথম যে বস্তুটি চোখে পড়িল তাহা নটবর বাবুর মৃতদেহ। তিনি ঘরের মাঝখানে হাত পা ছড়াইয়া চিত হইয়া পড়িয়া আছেন। পরিধানের সাদা সোয়েটার ও ধুতি। সোয়েটারের বুকের নিকট হইতে গাঢ় রক্ত গড়াইয়া পড়িয়াছে। নটবর নস্কর জীবিত অবস্থাতেও খুব সুদর্শন পুরুষ ছিলেন না। দোহারা পেট মোটা গোছের শরীর, হামদ মুখে গভীর বসন্তের দাগ, কিন্তু মৃত্যুতে তাহার মুখখানা আরো বিভৎস হইয়া উঠিয়াছে। সে বিভৎসতার বর্ণনা দিব না। মৃত্যু ভয় যে কিরূপ কুৎসিত আবেগ তাহা তাহার মুখ দেখিয়া বোঝা যায়। কিছুক্ষণ কাষ্ঠপুত্তলির ন্যায় দাঁড়াইয়া থাকিবার পর রামবাবু গলার মধ্যে হেঁচকি তোলার মতো শব্দ করিলেন। দেখিলাম তিনি মহাবিষ্ট অবিশ্বাস ভরা চোখে মৃতদেহের প্রতি চাহিয়া আছেন। বনমালী বাবু হঠাৎ তাহার একটা হাত খামচাইয়া ধরিয়া রুদ্ধস্বরে বলিলেন, দাদা, নটবর নস্কর মারা গেছে, শুনেছ কি? তাহার অভিব্যক্তি দুঃখের কিংবা বিস্ময়ের কিংবা আনন্দের ঠিক ধরিতে পারিলাম না। ভূপেশবাবু শুষ্ক মুখে বলিলেন,
মরে গেছে তাতে সন্দেহ নেই, বন্দুকের গুলিতে মরেছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে জানলার উপরে দেখতে পাচ্ছেন? গড়াযুক্ত জানালা খোলা রহিয়াছে, তাহার পৈঠার উপর একটি পিস্তল। চিত্রটি স্পষ্ট হইয়া উঠিল। জানালার বাহিরের গলিতে দাঁড়াইয়া আততায়ী নটবর নস্করকে গুলি করিল, তারপর পিস্তলটি জানালার পৈঠার উপর রাখিয়া প্রস্থান করিল। এই সময় পেছন দিকে দ্রুত পদশব্দ শুনিয়া ঘাড় ফিরাইলাম। মেসের ম্যানেজার শিবকালী চক্রবর্তী আসিতেছেন। তাহার চিমড়ে চেহারা, অতি অকারণে ক্ষিপ্র চোখের দৃষ্টি অকারণে ব্যাকুল। কথা বলিবার সময় একই কথা একাধিকবার উচ্চারণ না করিয়া শান্তি পান না। তিনি আমাদের কাছে আসিয়া বলিলেন, আপনারা এখানে? এখানে কি 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 হয়েছে? কি হয়েছে? এখানে কি হয়েছে? নিজের চোখেই দেখুন। আমরা দ্বারের সম্মুখে হইতে সরিয়া দাঁড়াইলাম। শিবকালী বাবু রক্তাক্ত মৃতদেহ দেখিয়া আতকাইয়া উঠিলেন। এ কি নটবর নস্কর মারা গেছেন? রক্ত রক্ত কি করে মারা গেলেন? জানালার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলাম, ওই দিকে দেখিলেই বুঝিতে পারিবেন। পিস্তল দেখিয়া শিবকালী বাবু আবার চাশক্তি করিলেন। পিস্তল পিস্তল পিস্তলের গুলিতে নটবর বাবু খুন হয়েছেন? কে খুন করেছে? কখন খুন করেছে? কখন? বলিলাম, কে খুন করেছে জানি না, কিন্তু কখন খুন করেছে বলতে পারি। মিনিট 5 আগে। সংক্ষেপে পরিস্থিতি বুঝাইয়া দিলাম। তিনি ব্যাকুল নেত্রে মৃতদেহের পানে চাহিয়া রহিলেন। এতক্ষণ লক্ষ্য করি নাই, হঠাৎ চোখে পড়িল শিবকালী বাবুর গায়ে বাদামি রঙের আলোয়ান। বুকটা ধরাস করিয়া উঠিল। বুকের ধরফরানি দমন করিয়া বলিলাম, আপনি কি বাসায় ছিলেন না? বেরিয়েছিলেন কোথাও? তিনি উদ্ভ্রান্তভাবে বলিলেন, আমি তো একটা কাজে বেরিয়েছিলাম, বুঝেছেন, কিন্তু কিন্তু এখন উপায় কি? কর্তব্য কি এখন? এই মুহূর্তে কর্তব্য কি? বলিলাম, প্রথম কর্তব্য পুলিশকে খবর দেওয়া। শিবকালী বাবু বলিলেন, তাই তো ঠিক কথা, কিন্তু আমার তো টেলিফোন নেই। কি হবে তাহলে? উপায় অজিত বাবু, আপনাদের তো টেলিফোন আছে, আপনি যদি... আমি বলিলাম, এখনই পুলিশকে টেলিফোন করছি, আপনারা কিন্তু ঘরে ঢুকবেন না, যতক্ষণ না পুলিশ আসে এইখানে দাঁড়িয়ে থাকুন। আমি তাড়াতাড়ি উপরে উঠিয়া আসিলাম। ঘরে প্রবেশ করিতে আয়না নিজের প্রতিবিম্ব চোখে পড়িল। আমার গায়েও বাদামি রঙের আলোয়ান। আমাদের পাড়ার তৎকালীন দারোগা প্রণব গুহ মহাশয়ের সহিত আমাদের পরিচয় ছিল। কর্মপটু বয়স্ক লোক, কিন্তু ব্যোমকেশের প্রতি তিনি প্রসন্ন ছিলেন না। অবশ্য তাহার প্রসন্নতা কোনো প্রকার বাক পারুষ্য বা রূঢ়তার মাধ্যমে প্রকাশ পাইত না। ব্যোমকেশকে তিনি অতিরিক্ত সম্মান প্রদর্শনপূর্বক কথা বলিয়া কথার শেষে অনুচ্চ স্বরে একটু হাসিতেন। বোধহয় দুইজনের মনের ধাতুগত বিরোধ ছিল। তাছাড়া সরকারি কার্যকলাপে বেসরকারি স্থূল হস্তাবলে প্রণববাবু পছন্দ করিতেন না। টেলিফোনে আমার বার্তা শুনিয়া তিনি ব্যঙ্গভরে বলিলেন, বলেন কি বাঘের ঘরে ঘোকের বাসা, মানে শস্যের মধ্যে ভূত? তা ব্যোমকেশ বাবু যখন রয়েছেন তখন আর আমাকে কি দরকার? তিনি তো তদন্ত করতে পারেন, কি বলেন? বিরক্ত হইয়া বলিলাম, ব্যোমকেশ কলকাতায় নেই, থাকলে অবশ্য ওই করিত। প্রণব দারোগা বলিলেন,
আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, কি বলেন? খিক খিক হাস্য করিয়া তিনি ফোন রাখিয়া দেন। আমি আবার নিচের তলায় নামিয়া গেলাম। আধ ঘন্টা পরে প্রণববাবু দলবল লইয়া আসিলেন। আমাকে দেখিয়া খিক খিক করিয়া হাসিলেন, তারপর গম্ভীর হইয়া লাশ তদারক করিলেন। জানালা হইতে পিস্তল রুমালে জড়াইয়া সন্তর্পণে পকেটে রাখিলেন। অবশেষে লাশ চালান দিয়া ঘরের একটি মাত্র চেয়ারে বসিয়া বাসার সকলকে জেরা আরম্ভ করিলেন। আমি যাহা জানিতাম বলিলাম, বাকি সকলের বয়ানের সংক্ষিপ্ত লিখিতেছি। ম্যানেজার শিবকালী বাবু ব্রহ্মচারী ব্রতধারী পুরুষ, অর্থাৎ অবিবাহিত। 25 বছর ধরিয়া মেস চালাইতেছেন। এই মেসই তার স্ত্রী পুত্র পরিবার। নটবর নস্কর প্রায় 3 বছর পূর্বে নিচের তলার এই ঘরটিতে বাসা বাঁধিয়াছিল। তদপদি এখানেই ছিলেন। তাহার বয়স অনুমান 50। কাহারও সহিত বেশি মেলামেশা ছিল না। রামবাবু এবং বনমালী বাবু কালে ভেদ্রে তাহার ঘরে আসিতেন। শিবকালী বাবুর সহিত নটবর নস্করের অপ্রীতি ছিল না, কারণ নটবর প্রতি মাসের 1 তারিখে মেসের পাওনা চুকাইয়া দিতেন। শিবকালী বাবু আজ বিকেলে খবর পাইয়াছেন যে কোনো এক গুদামে সস্তায় আলু পাওয়া যাইতেছে, তাই তিনি আলু কিনিতে গিয়েছিলেন। কিন্তু আলু পূর্বেই বিক্রি হইয়া গিয়াছিল, তাই তিনি শূন্য হাতে ফিরিয়া আসিয়াছেন। ভূপেশবাবু বীমা কোম্পানিতে চাকরি করেন। মাস দেড়েক হইল বদলি হইয়া কলকাতায় আসিয়াছেন। বয়স 35, বিপত্নিক, নিঃসন্তান। গৃহ বলিতে কিছু নাই। কর্মসূত্রে ভারতের যত্রতত্র ঘুরিয়া বেড়াইতেছেন। তাস খেলায় দল বাঁধা। আজ সন্ধ্যার ঘটনা ভূপেশবাবু যথাযথ বর্ণনা করিলেন। বাদামি আলোয়ার গায়ে লোকটার উল্লেখ করিলেন। লোকটার মুখ তিনি ভালো করিয়া দেখিতে পান নাই। অপসরণশীল মানুষের মুখ পিছন হইতে দেখা যায় না। ভবিষ্যতে তাহাকে দেখিলে চিনিতে পারিবেন এমন সম্ভাবনাও খুব কম। রামচন্দ্র রায় বনমালী চন্দ্রের এজাহার প্রায় একই প্রকার। লক্ষ্য করিলাম রামবাবু ধীরস্থির ভাবে উত্তর দিল। বনমালী বাবু একটু বিচলিত হইয়া পড়িলেন। তাহারা পূর্বে ঢাকায় ছিলেন। একসঙ্গে একটি বিলিতি কোম্পানিতে চাকরি করতেন। দেশ বিভাগের হাঙ্গামায় তাহাদের স্ত্রী পুত্র পরিবার সকলেই নিহত হয়। তাহারা অতি কষ্টে প্রাণ লইয়া পালাইয়া আসেন। রামবাবুর বয়স 48, বনমালী বাবুর বয়স 45। তাহারা কলিকাতায় আসিয়া এই মেসে আছেন এবং একটি ব্যাংকে কাজ করিতেছেন। এইভাবে 3 বছর কাটিয়ে আছি। তাহাদের ব্রিজ খেলার শখ আছে, কিন্তু কলিকাতায় আসার বা খেলার সুযোগ হয় নাই। কয়েকদিন আগে ভূপেশবাবুর ঘরে ব্রিজ খেলার ব্যবস্থা করিয়াছিলেন। সেই অবধি বেশ আনন্দে সন্ধ্যা কাটিতেছে। তারপর আজ তারা ভূপেশবাবুর ঘরে পদার্পণ করিয়া 5 মিনিট পরে হঠাৎ গলির মধ্যে দুম করিয়া আওয়াজ উঠিল। নটবরবাবুর সহিত তাহাদের ঢাকায় আলাপ ছিল। সামান্য আলাপ, বেশি ঘনিষ্ঠতা নয়। নটবরবাবু ঢাকায় নানা প্রকার দালালির কাজ করিতেন। এখানে একই মেসে থাকার জন্য তাহাদের মাঝে মধ্যে দেখাশোনা হইত। রামবাবু ও বনমালী বাবু এই ঘরে আসিয়া গল্প সল্প করিতেন। নটবরবাবুর অন্য কোনো বন্ধু বান্ধব আছে কি না তাহারা জানেন না। বাদামি আলোয়ান গায়ে লোকটাকে তাহারা গলির মোড়ে সন্ধ্যার আবছায়া আলোয় পলকের জন্য দেখিয়াছিলেন। আবার দেখিলে চিনিতে পারিবেন না। মেসে অন্য যাহারা থাকেন তাহারা কেউ কিছু বলিতে পারিলেন না। দ্বিতলের অন্য প্রান্তে একটি ঘরে পাশার আড্ডা বসিয়াছিল। 4 জন খেলুড়ে এবং আরও গুটি চারেক দর্শক সেখানে উপস্থিত ছিলেন। তাহারা বন্দুকের শব্দ শুনিতে পান নাই। মেসের কাহারো সঙ্গে নটবরবাবুর সামান্য মুখ চেনাচেনি ছাড়া আর অন্য কোনো সম্পর্ক ছিল না। কেবল
মেসের ভৃত্য হরিপদ একটা কথা বলিল, যাহা অবান্তর হইতে পারে, আবার অর্থপূর্ণ হইতে পারে। সন্ধে 6টার পর দ্বিতলের সুরেনবাবু হরিপদ বাবুকে পাঠাইয়াছিলেন মোড়ের হোটেল হইতে আলুর চপ কিনিয়া আনিতে। চপ কিনিয়া খিড়কির পথে ফিরিবার সময় হরিপদ শুনিতে পাইয়াছিল নটবর বাবুর ঘরে কেহ আসিয়াছে এবং মৃদু গঞ্জনে কথা বলিতেছে। নটবর বাবুর দরজা ভেজানো ছিল বলিয়া ঘরের ভেতর কে আছে হরিপদ দেখিতে পায় নাই, গলার স্বরও চিনিতে পারে নাই। নটবর বাবুর ঘরে কেউ বড় একটা আসে না, তাই হরিপদ বিশেষ করিয়া ইহা লক্ষ্য করিয়াছিল। সময় সম্বন্ধে যে স্পষ্টভাবে কিছু বলিতে পারিল না, তবে সুরেনবাবু স্পষ্টতরে বলিলেন যে তিনি সন্ধে 6টার সময় চপ আনিতে দিয়াছিলেন, অর্থাৎ মৃত্যুর আধ ঘন্টা আগে নটবর বাবুর ঘরে লোক আসিয়াছিল। মেসের কেহ নয়, কারণ কেউই স্বীকার করিল না যে সে নটবর বাবুর ঘরে গিয়াছিল। সুতরাং বাইরের লোক, হয়তো বাদামি আলোয়ান গায়ে লোকটা, কিংবা অন্য কেউ। হরিপদর এজাহার হইতে কিছুই ধরা ছোঁয়া যায় না। সকলের এজাহার লিখিত হইবার পর প্রণব দারোগা বলিলেন, আপনারা এখন যেতে পারেন, নিশ্চিন্ত যেতে পারেন। আমরা আমরা ঘর খানা তল্লাশ করব। আর হ্যাঁ, অজিত বাবু এবং শিবকালী বাবুকে জানিয়ে দিচ্ছি, এই যতদিন এই খুনের কিনারা না হয় ততদিন আপনারা আমার অনুমতি না নিয়ে কলকাতার বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, বুঝলেন নাকি? অবাক হইয়া বলিলাম, তার মানে? প্রণব দারোগা বলিলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার এবং শিবকালী বাবুর গায়ে বাদামি রঙের আলেয়ানা রয়েছে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, আসুন আসুন আসুন। তিনি আমাদের মুখের ওপর দরজা বন্ধ করিয়া দিলেন। আমরা যে যার কোটরে ফিরিয়া আসিলাম। তাস খেলার কথা মনেই রইল না। পরের দিন নিষ্ক্রিয় বৈচিত্র্যহীন কাটিয়া গেল। পুলিশের দিক হইতে সারা শব্দ নাই। প্রণব দারোগা গত রাত্রে নটবর বাবুর ঘর খানা তল্লাশ করিয়া দ্বারে তালা লাগাইয়া চলিয়া গিয়াছেন, কিছু কাগজপত্র লইয়া গিয়াছেন। লোকটি আমাদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, কিন্তু এমন মিষ্টভাবে বিদ্বেষ প্রকাশ করেন যে কিছু বলিবার থাকে না। তিনি জানেন আমার অকাঠ্য অ্যালিবাই আছে, তবু তুচ্ছ ছুতা করিয়া আমার উপর কলিকাতা ত্যাগের নিষেধাজ্ঞা জারি করিয়া গেলেন। আমি ব্যোমকেশের বন্ধু, তাই আমাকে উত্ত্যক্ত করাই তাহার একমাত্র উদ্দেশ্য। সকালবেলা মেসের বাবুরা নিজ নিজ অফিসে চলিয়া গেলেন। কাহারও মনে কোনো বিকার নাই। নটবর নস্কর নামক যে মানুষটি 3 বছর মেসে ছিলেন, তিনি যে বন্দুকের গুলিতে মারা গিয়াছেন, সেজন্য কাহারও আক্ষেপ নাই। জন্মিলে মরিতে হইবে, অমর কে কোথা হবে, সকলেরই এইরূপ একটি পারমার্থিক মনোভাব। সন্ধ্যাবেলা ভূপেশবাবুর ঘরে গেলাম। রামবাবু ও বনমালী বাবুও উপস্থিত হইয়াছেন। সকলেরই একটু নিস্তেজ অবস্থা। খেলার কথা আজ কেহ উল্লেখ করিল না। চাপান করিতে করিতে মনমরা ভাবে নটবর নস্করের মৃত্যু সম্বন্ধে আলোচনা করিয়া এবং পুলিশের অকম্মন্যতার নিন্দা করিয়া সভা ভঙ্গ হইল। সিঁড়ি দিয়া উপরে উঠিতে উঠিতে একটা আইডিয়া মাথায় আসিল। প্রণব দারোগা যত কর্মকুশলী হন, তাহার দ্বারা নটবর বাবুর খুনের কিনারা হইবে না। ব্যোমকেশ এখানে নাই, তাসের আড্ডা ম্রিয়মান। এই অবস্থায় নিষ্কম্মার মতো বসিয়া না থাকিয়া আমি যদি ঘটনাটা লিখিয়া রাখি, তাহা হইলে মন্দ হয় না। আমারও কিছু করা হইবে এবং ব্যোমকেশ ফিরিয়া আসিলে আমার লেখা পড়িলে হয়তো
খুনের একটা হেস্তনেস্ত করিতে পারিবে। রাত্রেই লিখিতে বসিয়া গেলাম, ব্যোমকেশ যাহাতে খুদ ধরিবার সুযোগ না পায় এমনই ভাবে ঘটনার ভূমিকা হইতে আরম্ভ করিয়া আমার দৃষ্টিকোণ হইতে সমস্ত খুঁটিনাটি লিপিবদ্ধ করিলাম। লেখা শেষ হইল পরদিন অপরাহ্নে। লেখা শেষ হইল বটে, কিন্তু কাহিনীটি শেষ হইল না। কবে কোথায় গিয়া নটবর বাবুর হত্যা কাহিনী শেষ হইবে কে জানে। হয়তো হত্যাকারীর নাম চিরদিন অজ্ঞাত থাকিয়া যাইবে। একটু অপরিতৃপ্ত মন লইয়া সবেমাত্র সিগারেট ধরাইয়াছি, এমন সময় সুটকেস হাতে গুটি গুটি ব্যোমকেশ প্রবেশ করিল। আমি লাফাইয়া উঠিলাম, আরে তুমি ফিরে এসেছো? কাজ শেষ হয়ে গেল? ব্যোমকেশ বলিল, কাজ এখনো আরম্ভ হয়নি। সরকারের 2 দপ্তরে ঝগড়া বেঁধে গেছে। আগে কেবা প্রাণ করিবেক দান, তারই লাগি কাড়াকাড়ি। দেখে শুনে আমি চলে এলাম। ওদের কামড়াকামড়ি থামলে আবার যাব। সত্যবতী ভেতর হইতে ব্যোমকেশের কণ্ঠস্বর শুনিতে পাইয়াছিল। আঁচলে হাত মুছিতে মুছিতে ছুটিয়া আসিল। তাহাদের দাম্পত্য জীবন নতুন নয়, কিন্তু এখনো ব্যোমকেশকে অপ্রত্যাশিত কাছে পাইলে সত্যবতীর চোখে আনন্দবিহ্বল জ্যোতি ফুটিয়া ওঠে। দাম্পত্য পুনর্মিলনের পালা শেষ হইলে আমি নটবর প্রসঙ্গ উত্থাপন করিলাম এবং লেখাটি পড়িতে দিলাম। ব্যোমকেশ চায়ে চুমুক দিয়ে পড়িতে লাগিল। সন্ধে 6টা বাজিলে সে লেখাটা আমাকে ফেরত দিয়া বলিল, প্রণব দারোগা তোমাকে শহরবন্দি করে রেখেছে। লোকটা যে আমাদের কি চোখেই দেখছে। কাল তার সঙ্গে দেখা করতে যাব। চলো আজ ভূপেশ বাবুর সঙ্গে আলাপ করে আসি। বুঝিলাম ব্যোমকেশ আকৃষ্ট হইয়াছে। খুশি হইয়া বলিলাম, চলো, রামবাবু আর বনমালী বাবুর সঙ্গে দেখা হতে পারে। দ্বিতলে ভূপেশ বাবুর ঘরে ব্যোমকেশকে লইয়া গেলাম। আমার অনুমান মিথ্যে নয়, রামবাবু ও বনমালী বাবু উপস্থিত আছেন। পরিচয় করাইয়া দিতে হইল না, সকলে ব্যোমকেশের চেহারার সঙ্গে পরিচিত। ভূপেশবাবু সমাদরের সহিত ব্যোমকেশকে অভ্যর্থনা করিলেন এবং চায়ের জল চড়াইলেন। রামবাবুর গাম্ভীর্য অটল রহিল, কিন্তু বনমালী বাবুর চোখে ত্রস্ত সতর্কতা উকিঝুঁকি মারিতে লাগিল। ব্যোমকেশ একটি চেয়ারে উপবেশন করিয়া বলিল, আমারও এক সময় ব্রিজের নেশা ছিল। তারপর অজিত দাবা খেলতে শিখিয়েছিল, কিন্তু এখন আর খেলাধুলো ভালো লাগে না। ভূপেশবাবু স্টোভের ওপর ফুটন্ত জলে চায়ের পাতা ছাড়িতে ছাড়িতে তাহার দিকে ঘাড় ফিরাইয়া হাসি মুখে বলিলেন, এখন শুধু পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা। ভূপেশবাবুর মুখে রবীন্দ্র কাব্য শুনিয়া একটু চমকিত হইলাম। তিনি বিমার অফিসে চাকরি করেন, আবার কাব্যচর্চাও করেন। ব্যোমকেশ শান্তভাবে বলিল, ঠিক বলেছেন। মৃত্যুর সঙ্গে সারা জীবন খেলা করে করে এমন অবস্থা হয়েছে যে হালকা খেলায় আর মন বসে না। ভূপেশবাবু বলিলেন, আপনার কথা স্বতন্ত্র। আমিও মৃত্যু নিয়ে কারবার করি। বিমার কাজ মৃত্যুর ব্যবসা ছাড়া আর কি বলুন, কিন্তু আমার এখনো ব্রিজ খেলতে খুব ভালো লাগে, বুঝছেন। ব্যোমকেশ ভূপেশবাবুর সঙ্গে কথা বলিতেছিল বটে, কিন্তু তাহার চক্ষু রামবাবু এবং বনমালী বাবুর দিকেই ঘোরাফেরা করিতেছিল। তাহারা নির্বাক বসিয়াছিলেন। এই ধরনের হালকা অথচ মার্জিত রুচি বাক্যালাপের সঙ্গে তাহাদের ঘনিষ্ঠতা নাই। ভূপেশবাবু চায়ের পেয়ালা এবং ক্রিম কেকার আনিয়া সম্মুখে রাখিলেন। ব্যোমকেশ যেন চিন্তা করিতে করিতে বলিল,
আপনিও স্বতন্ত্র প্রকৃতির মানুষ। ব্রিজ খেলা বুদ্ধির খেলা। যাদের বুদ্ধি আছে তারা স্বভাবতই এই খেলার দিকে আকৃষ্ট হয়। কেউ কেউ জীবন যন্ত্রণা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পাওয়ার আশায় তাস খেলতে বসে। আমি অনেক দিন আগে একজনকে জানতাম, সে পুত্রশোক ভোলবার জন্য ব্রিজ খেলতো। তিনজনের চক্ষু যেন যন্ত্রচালিত বৎ ব্যোমকেশের দিকে ফিরিল। কেহ কোনো কথা বলিলেন না, কেবল বিস্ফারিত চোখে চাহিয়া রইলেন। ঘরের মধ্যে একটি গুরুভার নিস্তব্ধতা নামিয়া আসিল। নীরবে চা পান সম্পন্ন হইল। তারপর ব্যোমকেশ রুমালে মুখ মুছিয়া সহজ সুরে নীরবতা ভঙ্গ করিল। আমি কটকে গিয়েছিলাম, আজই বিকেলবেলা ফিরেছি। ফেরার সঙ্গে সঙ্গে অজিত আমাকে নটবর নস্করের মৃত্যুর খবর জানালো। নটবর বাবুর সঙ্গে আমার পরিচয় ছিল না, কিন্তু তার মৃত্যু সংবাদ শুনে বড্ড কৌতূহল হলো। নিজের দোরগোড়ায় হত্যাকাণ্ড বড় একটা দেখা যায় না, তাই ভাবলাম আপনাদের সঙ্গে আলাপ করে আসি। ভূপেশবাবু বলিলেন, ভাগ্যিস হত্যাকাণ্ডটা ঘটেছিল, তাই আমার ঘরে আপনার পায়ের ধুলো পড়ল। আমি কিন্তু নটবর নস্কর সম্বন্ধে বিশেষ কিছু জানি না, মানে কিছুই জানি না। জীবিত অবস্থায় তাকে চোখেও দেখিনি। রামবাবু আর বনমালীর সঙ্গে সামান্য পরিচয় ছিল। ব্যোমকেশ রামবাবুর পানে তাকাইল। রামবাবুর গাম্ভীর্যের উপর যেন ঈষৎ শঙ্কার ছায়া পড়িয়াছে। তিনি উসকুস করিলেন, একবার গলা ঝাড়া দিয়া কিছু বলিবার উপক্রম করিয়া আবার মুখ বন্ধ করিলেন। ব্যোমকেশ তখন বনমালী বাবুর দিকে চক্ষু ফিরাইয়া বলিল, নটবর বাবু কেমন লোক ছিলেন আপনি নিশ্চয়ই জানেন। বনমালী বাবু চমকাইয়া উঠিয়া বলিলেন, হ্যাঁ, তা লোক মন্দ নয়, তবে ভালোই লোক ছিলেন। তবে এতক্ষণে রামবাবু বাকশক্তি ফিরিয়া পাইলেন। তিনি বনমালী বাবুর অসমাপ্ত কথার মাঝখানে বলিলেন, দেখুন, নটবাবুর সঙ্গে আমাদের মোটেই ঘনিষ্ঠতা ছিল না। তবে যখন ঢাকায় ছিলাম তখন নটবাবুর পাশের বাড়িতেই থাকতেন, তাই সামান্য মুখ চেনাচেনি ছিল। ওর চরিত্র সম্বন্ধে আমরা কিছুই জানি না। ব্যোমকেশবাবু প্রশ্ন করিল, কতদিন আগে আপনারা ঢাকায় ছিলেন? রামবাবু ঝোঁক গিলিয়া বলিলেন, 5-6 বছর আগে। তারপর দেশ ভাগাভাগি দাঙ্গা শুরু হলো, আমরা পশ্চিমবঙ্গে চলে এলাম। ব্যোমকেশ বনমালী বাবুকে জিজ্ঞাসা করিল, ঢাকায় আপনারা দুজনে একই অফিসে চাকরি করতেন বুঝি? বনমালী বাবু বলিলেন, হ্যাঁ, গডফ্রে ব্রাউন কোম্পানির নাম শুনেছেন? মস্ত বিলিতি কোম্পানি, আমরা সেখানেই কাজ করতাম। তাহার কথা শেষ হইবার পূর্বেই রামবাবু সহসা উঠাইয়া দাঁড়াইলেন, বলিলেন, বনমালী, আজ 7টার সময় নারায়ণবাবুর বাসায় যেতে হবে, মনে আছে তো? আচ্ছা আচ্ছা, আজ আমরা উঠি। বনমালী বাবুকে সঙ্গে লইয়া রামবাবু দ্রুত নিষ্কান্ত হইলেন। ব্যোমকেশ ঘাড় ফিরাইয়া তাহাদের নিষ্ক্রমণ ক্রিয়া দেখিল। ভূপেশবাবু মৃদু মৃদু হাসিতে লাগিলেন, বলিলেন, ব্যোমকেশ বাবু, আপনার প্রশ্নগুলি শুনতে খুবই নিরীহ, কিন্তু রামবাবুর আত্মে ঘা লেগেছে, বুঝেছেন? ব্যোমকেশ ভালো মানুষের মতো বলিল, কেন আপনি ঘা লাগলো বুঝতে পারলাম না। আপনি কি কিছু জানেন নাকি এই বিষয়ে? ভূপেশবাবু মাথা নাড়িয়া বলিলেন, কিছুই জানি না। দাঙ্গার সময় আমি অবশ্য ঢাকায় ছিলাম, কিন্তু ওদের সঙ্গে তখন পরিচয় ছিল না। ওদের অতীত সম্বন্ধে আমি কিছুই জানি না। দাঙ্গার সময় আপনিও ঢাকায় ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঙ্গার
বছর খানেক আগে ঢাকায় বদলি হয়েছিলাম। দেশ ভাগ হওয়ার পর ফিরে আসি। কিছুক্ষণ কোনো কথা হইল না। ব্যোমকেশ সিগারেট ধরাইল। রূপেশ বাবু কিছুক্ষণ তাহার পানে চাহিয়া থাকিয়া বলিলেন, ব্যোমকেশ বাবু, আপনি যে গল্প বললেন পুত্রশোক ভোলবার জন্য একজন ব্রিজ খেলতো, সেটা কি সত্যি গল্প? ব্যোমকেশ বলিল, হ্যাঁ, সত্যি গল্প। অনেকদিন আগের কথা। আমি তখন কলেজে পড়তাম। কেন বলুন দেখি? ভূপেশ বাবু উত্তর দিলেন না। উঠিয়া গিয়া দেরাজ হইতে একটি ফটোগ্রাফ আনিয়া ব্যোমকেশের হাতে দিলেন। একটি 9-10 বছরের ছেলের ছবি। কৈশোরের লাবণ্য মুখখানি টুলটুল করিতেছে। ভূপেশ বাবু অস্পষ্ট সুরে কহিলেন, আমারই ছেলে। ছবি হইতে ভূপেশ বাবুর মুখের পানে উৎকণ্ঠিত চক্ষু তুলিয়া ব্যোমকেশ বলিল, ছেলে? ভূপেশ বাবু ঘাড় নাড়িলেন। মারা গেছে। ঢাকায় যেদিন দাঙ্গা শুরু হয় সেদিন স্কুলে গিয়েছিল। স্কুল থেকে আর ফিরে এলো না। দুর্বহ মৌন ভঙ্গ করিয়া ব্যোমকেশ অর্ধোচ্চারিত প্রশ্ন করিল। আপনার স্ত্রী? ভূপেশ বাবু বলিলেন, সেও মারা গেছে। হার্ট দুর্বল ছিল, পুত্রশোক সইতে পারল না। আমি মরলাম না, আবার ভুলতেও পারলাম না। 5-6 বছর কেটে গেছে, এতদিনে ভুলে যাওয়ার কথা, কিন্তু কাজ করি, তাস খেলি, হেসে খেলে বেড়াই, তবু ভুলতে পারি না। ব্যোমকেশ বাবু, শোকের স্মৃতি মুছে ফেলবার কি কোনো ওষুধ আছে? ব্যোমকেশ গভীর নিঃশ্বাস ফেলিয়া বলিল, একমাত্র ওষুধ মহাকাল। পরদিন সকালে চা পান করিতে করিতে ব্যোমকেশ বলিল, চলো শ্রীমৎ প্রণবানন্দ স্বামীকে দর্শন করে আসা যাক। কাল রাত্রে ভূপেশ বাবুর জীবনের ট্র্যাজেডি শুনিয়া মনটা ছায়াচ্ছন্ন হইয়াছিল। প্রণব দ্বারকার সম্মুখীন হইতে হইবে শুনিয়া আরো দমিয়া গেলাম। বলিলাম, প্রণবানন্দ বাবাজিকে দর্শন করা কি একান্ত দরকার? ব্যোমকেশ বলিল, পুলিশের সন্দেহ থেকে যদি মুক্তি হতে না চাও তাহলে দরকার নেই। চলো। 9:30টার সময় সিঁড়ি দিয়া দ্বিতলে নামিয়া দেখিলাম ভূপেশ বাবুর দ্বারে তালা লাগানো। তিনি নিশ্চয়ই অফিসে গিয়াছেন। 3 নম্বর ঘর হইতে রামবাবু ও বনমালী বাবু ধরাচূড়া পড়িয়া বাহির হইয়াছেন। আমাদের দেখিয়া আবার ঘরে ঢুকিয়া পড়িলেন। ব্যোমকেশ আমার পানে চোখ বাঁকাইয়া হাসিল। নিচের তলায় শিবকালী বাবু অফিসে বসিয়া হিসাব দেখিতেছিলেন। ব্যোমকেশকে দেখিতে পাইয়া লাফাইয়া দ্বারের কাছে আসিলেন। ব্যাকুল চক্ষে চাহিয়া বলিলেন, ব্যোমকেশ বাবু, কটক থেকে কবে এলেন? হ্যাঁ, কখন এলেন? নটবর নস্করের কথা শুনেছেন তো? হ্যাঁ, কি মুশকিল বলুন দেখি। হ্যাঁ, পুলিশ আমাকেও ধরে টানাটানি করছে, নাও টানাটানি করছে। কি বলি বলুন তো? হ্যাঁ। ব্যোমকেশ বলিল, শুধু আপনাকে নয়, অজিতকেও নিয়েও টানাটানি করছে। হ্যাঁ, তাই তো বাদামি র্যাপার। মানে হয় না। আপনি একটা ব্যবস্থা করুন। দেখি চেষ্টা করে। রাস্তায় নামিয়া ব্যোমকেশ থমকাইয়া দাঁড়াইল। বলিল, এসো এসো, এই যাওয়ার সময় গলিটা দেখে যাই। গলিটা মানে আমাদের বাসার পাশের গলি। যে গলি দিয়া বাদামি আলোয়ান গায়ে লোকটি নটবর বাবুকে গুলি করিয়া পলায়ন করিয়াছিল, অত্যন্ত সংকীর্ণ গলি। 2 জন মানুষ পাশাপাশি হাঁটিতে পারে না। আমরা আগে পিছে গলিতে প্রবেশ করিলাম। ব্যোমকেশ
ইট বাঁধানো মেঝের উপর দৃষ্টি রাখিয়া ধীরে ধীরে অগ্রসর হইল। তাহার মনে কি আছে জানি না, কিন্তু 3 দিন পরে গলির মধ্যে হত্যাকারীর কোনো নিশানা পাওয়া যাইবে ইহা আশা করাও দুরাশা। বাবুর ঘরের জানালা বন্ধ। ব্যোমকেশ সেইখানে গিয়া ইট বাঁধানো জমির ওপর সন্ধানী চক্ষু বোলাইতে লাগিল। জানালাটি গলি হইতে 4 ফুট উঁচুতে অবস্থিত। কপাট খোলা থাকিলে গলিতে দাঁড়াইয়া স্বচ্ছন্দে ঘরের মধ্যে গুলি চালানো যায়। ওটা কিসের দাগ? ব্যোমকেশের অঙ্গুলি নির্দেশ অনুসরণ করিয়া দেখিলাম, ঠিক জানালার নিচে ইট বাঁধানো মেঝের ওপর পাশুটে রঙের একটা দাগ রহিয়া আছে। 3 ইঞ্চি ব্যাসের নক্ষত্রাকার একটি দাগ। গলিতে মাঝে মাঝে ঝাঁট পড়ে, কিন্তু সন্মাজনীর তাড়না সত্ত্বেও দাগটা মুছিয়া যায় নাই। 2-3 দিনের পুরনো দাগ মনে হয়। বলিলাম, কিসের দাগ এটা? ব্যোমকেশ উত্তর দিল না। হঠাৎ গলির মধ্যে ডন ফেলার ভঙ্গিতে লম্বা হইয়া দাগের ওপর নাসিকা স্থাপন করিল। বিস্মিত হইয়া বলিলাম, ও কি মাটিতে নাক ঘষছ কেন? ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, নাক ঘষিনি, শুকছিলাম। শুকছিলে? কেমন গন্ধ? যদি জানতে চাও তুমিও শুকে দেখতে পারো। আমার দরকার নেই। তাহলে থানায় চলো। গলি হইতে বাহির হইয়া থানার দিকে চলিলাম। 2-1 বার ব্যোমকেশের মুখের পানে অপাঙ্গ দৃষ্টি নিক্ষেপ করিলাম, কিন্তু রাস্তার গন্ধ শুকিয়া সে কিছু পাইয়াছে কিনা বোঝা গেল না। থানায় প্রণব দারোগা ঘর আলো করিয়া বসিয়া আছেন। তাহার চেহারা মোটের ওপর ভালোই, দোহারা উজ্জ্বল শ্যামবর্ণ শরীর। দোষের মধ্যে শরীরের খাড়াই মাত্র 5 ফুট 3 ইঞ্চি। ব্যোমকেশকে দেখিয়া তাহার চোখে প্রথমে বিস্ময়, তারপর ছদ্ম বিনয় ভাব ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, ব্যোমকেশ বাবু, সকালে উঠেই আপনার মুখ দেখলাম। কি সৌভাগ্য আমার! হ্যাঁ, কি সৌভাগ্য! ব্যোমকেশ বলিল, আমার সৌভাগ্য কম নয়। সকালবেলা বেটে মানুষ দেখলে কি ফল হয় তা শাস্ত্রেই লেখা আছে। রথস্থং বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। প্রণব দারোগা থতমত খাইয়া গেলেন। ব্যোমকেশ চিরদিন প্রণব দারোগার ব্যঙ্গ বিদ্রুপ অগ্রাহ্য করিয়া চলিয়াছে, কিন্তু আজ তাহার মেজাজ অন্যরকম। প্রণববাবু প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ছিলেন না। তিনি গম্ভীর হইয়া বলিলেন, আমার চেহারা আকাশ কৃত্রিমের মতো নয়, তা স্বীকার করি। ব্যোমকেশ হাসিল। স্বীকার না করে উপায় নেই। আকাশ কৃত্রিমের মাথায় আলো জ্বলে, ওইখানেই আপনার সঙ্গে তফাৎ। প্রণববাবুর মুখ কালো হইয়া উঠিল। তিনি চেষ্টাকৃত কাষ্ঠ হাসিয়া বলিলেন, কি করব বলুন? সকলের মাথায় তো আর গ্যাস লাইট চলে না। কিছু দরকার আছে কি? ব্যোমকেশ বলিল, আছে বই কি। প্রথমত, অজিত যে ফেরারি হয়নি তার প্রমাণস্বরূপ ওকে ধরে এনেছি। আপনি নির্ভয়ে থাকুন, আমি ওর ওপর নজর রেখেছি। আমার দৃষ্টি এড়িয়ে ও পালাতে পারবে না। প্রণববাবু অপ্রস্তুতভাবে হাসিবার চেষ্টা করিলেন। ব্যোমকেশ নির্দয়ভাবে বলিয়া চলিল, আপনি অজিতকে শহরবন্দি করে রেখেছেন। একথা শুনলে কমিশনার সাহেব কি বলবেন আমি জানি না, কিন্তু জানবার আগ্রহ আছে। দেশে আইন আদালত আছে। জনসাধারণের স্বাধীনতার উপর অকারণ হস্তক্ষেপ করলে পুলিশ কর্মচারীরও সাজা হতে পারে। যাই হোক, এসব পরের কথা। আমার দ্বিতীয় প্রশ্ন, নটবর নস্করের মৃত্যু সম্বন্ধে
আপনি কোনো সংবাদ সংগ্রহ করতে পেরেছেন কি? প্রণববাবু এই প্রশ্নের রূঢ় উত্তর দিবেন কিনা চিন্তা করিলেন, কিন্তু ব্যোমকেশকে তাহার বর্তমান মানসিক অবস্থায় ঘাটানো উচিত হইবে না বুঝিয়া তিনি ধীরস্বরে বলিলেন, ব্যোমকেশ বাবু, এই কলকাতা শহরের জনসংখ্যা কত তা আপনার জানা আছে কি? ব্যোমকেশ তাচ্ছিল্যভাবে বলিল, কখনো গুণে দেখিনি, 150,000 তো হবেই। প্রণববাবু বলিলেন, এই ধরুন এই 150,000 এই অর্ধকোটি মানুষের মধ্যে থেকে বাদামি আলোয়ান গায়ে একটি লোককে ধরা কি এতই সহজ? আপনি কি পারবেন ধরতে? হ্যাঁ, সব খবর পেলে হয়তো পারি। বাইরের লোককে সব খবর জানানো যদিও আমাদের রীতি বিরুদ্ধ, তবু যতটুকু জানি আপনাকে বলতে পারি। বেশ, বলুন। নটবর নস্করের আত্মীয় স্বজনের কোনো সন্ধান পাওয়া গেছে? হ্যাঁ, না 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 না, কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কিন্তু কেউ এখনো অব্দি এগিয়ে আসেনি। ময়না তদন্তের ফলাফল কিরকম? বুকের হাড় ফুটো করে গুলি হৃদযন্ত্রে ঢুকেছে। পিস্তলের সঙ্গে গুলি মিলিয়ে দেখা গেছে গুলি ওই পিস্তল থেকেই বেরিয়েছে। আর কিছু? শরীর সুস্থই ছিল, কিন্তু চোখে ছানি পড়বার উপক্রম হয়েছিল। পিস্তলের মালিক কে? মার্কিন ফৌজ পিস্তল কালোবাজারে কিনতে পাওয়া যায়। মালিকের নাম জানার অবশ্য কোনো উপায় নেই। ঘর তল্লাশ করে কিছু পেলেন কি? এই দরকারি জিনিস যা পেয়েছি তা ওই টেবিলের ওপর আছে। একটা ডায়েরি, গোটা 5 টাকা, ব্যাংকের পাসবুক আর একটা আদালতের রায়ের বাজেট নকল। আপনি ইচ্ছে করলেই এগুলো দেখতে পারেন। ঘরের কোণে একটা টেবিল ছিল। ব্যোমকেশ উঠিয়া সেই দিকে গেল। আমি গেলাম না। প্রণব দারোগা লোক ভালো নয়। তিনি যদি আপত্তি করেন একটা অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হইবে। বসিয়া বসিয়া দেখিলাম ব্যোমকেশ ব্যাংকের খাতা পরীক্ষা করিল, ডায়েরির পাতা উল্টাইল, স্ট্যাম্প কাগজে লেখা আদালতি দলিল মনোযোগ দিয়া পড়িল। তারপর ফিরিয়া আসিয়া বলিল, দেখা হয়েছে। প্রণব দারোগার দুষ্টু বুদ্ধি এতক্ষণে আবার চারা দিয়াছে। তিনি মিটি মিটি চাইয়া বলিলেন, আমি যা যা দেখেছি আপনিও তাই তাই দেখলেন। আসামির নামধাম সব জানতে পেরে গেছেন নাকি? ব্যোমকেশ বলিল, হ্যাঁ, পেরেছি। ভ্রু আকাশে তুলিয়া প্রণববাবু বলিলেন, বলেন কি এরই মধ্যে? আপনার তো ভারী বুদ্ধি। তা দয়া করে আসামির নামটা আমাকে বলুন, আমি তাকে গ্রেপ্তার করে ফেলি। ব্যোমকেশ চোয়াল শক্ত করিয়া বলিল, আসামির নাম আপনাকে বলবো না দারোগা বাবু, ওটা আমার নিজস্ব আবিষ্কার। আপনি এই কাজের জন্য মাইনে পান, আপনাকে নিজের থেকে খুঁজে বার করতে হবে। তবে একটু সাহায্য করতে পারি। মেসের পাশের গলিটা একবার খুঁজে দেখবেন। সেখানে আসামি তার পদচিহ্ন রেখে গেছে নাকি? না, পদচিহ্নের চেয়েও গুরুতর চিহ্ন রেখে গেছে। আর একটা কথা জানিয়ে যাই, 2-4 দিনের মধ্যেই আমি অজিতকে নিয়ে কটকে যাব। আপনার যদি সাহস থাকে তাহলে তাকে আটকে রাখুন। চলো অজিত। থানা হইতে বাহির হইয়া আমি উত্তেজিত কণ্ঠে বলিলাম, কে আসামি ধরতে পেরেছ? ব্যোমকেশ ঘাড় নাড়িয়া বলিল, থানায় আসার আগেই জানতে পেরেছি, কিন্তু প্রণব দারোগা একটা
বুদ্ধি তো নয়, বরং বিপরীত বুদ্ধি। ও কোনো কালে নটবর নস্করের খুনিকে ধরতে পারবে না। প্রশ্ন করিলাম, নটবর নস্করের খুনিকে চেনা কোনো লোক? পরে বলবো। আপাতত এইটুকু জেনে রাখো যে নটবর নস্করের পেশা ছিল ব্ল্যাকমেল করা। তুমি বাসায় ফিরে যাও, আমি অফিস পাড়ায় যাচ্ছি। কলকাতাতেও গডফ্রে ব্রাউনের প্রকাণ্ড ব্যবসা আছে, তাদের অফিসে কিছু খোঁজ খবর পাওয়া যেতে পারে। আচ্ছা, আমার ফিরতে দেরি হবে। হ্যাঁ। হাত নাড়িয়া সে চলিয়া গেল। আমি একাকী বাসায় ফিরিলাম। ব্যোমকেশ ফিরিল, তখন বেলা 1:30। অনাহারের পর সে বলিল, একটা কাজ করতে হবে। বিকেল বেলায় তুমি গিয়ে রামবাবুকে, বনমালী বাবুকে এবং ভূপেশ বাবুকে চায়ের নিমন্ত্রণ করে আসবে। সন্ধ্যের পর এই ঘরে সভা বসবে। তথাস্তু। কিন্তু ব্যাপার কি? গডফ্রে ব্রাউনের অফিসে গিয়েছিলে কেন? থানায় নটবর নস্করের জিনিসগুলোর মধ্যে একটা আদালতের রায় ছিল, সেটা পড়ে দেখলাম রাসবিহারী বিশ্বাস এবং বনবিহারী বিশ্বাস নামে দুই ভাই গডফ্রে ব্রাউন কোম্পানির ঢাকা ব্রাঞ্চে যথাক্রমে খাজাঞ্চি ও তস্য সহকারী ছিল। 7 বছর আগে তারা অফিসের টাকা চুরির অপরাধে ধরা পড়ে, মামলা হয় এবং বনবিহারীর 2 বছর ও রাসবিহারীর 3 বছর জেল হয়। সেই মোকদ্দমার রায় নটবর নস্কর জোগাড় করেছিল। তারপর তার ডায়েরি খুলে দেখলাম প্রতি মাসে সে রাসবিহারী ও বনবিহারী বিশ্বাসের কাছ থেকে 80 টাকা পায়। গডফ্রে ব্রাউনের অফিসে গিয়ে চুরি ঘটিত মামলার কথা যাচাই করে এলাম। সত্যি ঘটনা, সন্দেহ রইল না নটবর তাদের ব্ল্যাকমেল করেছিল। কিন্তু রাসবিহারী, বনবিহারী এরা কারা? এদের কোথায় বা খুঁজে পাবে? বেশি দূর খুঁজতে হবে না, এই মেসের 3 নম্বর ঘরে তাদের পাওয়া যাবে। রামবাবু আর বনমালী বাবু। হ্যাঁ, তুমি কাছাকাছি আন্দাজ করেছিলে। ওরা মাস্তুতো ভাই নয়, সাক্ষাৎ সহোদর ভাই। তবে যদি চোরে চোরে মাস্তুতো ভাইয়ের প্রবাদ বাক্যের মর্যাদা রাখতে চাও, তাহলে মাস্তুতো ভাই বলতে পারো। কিন্তু কিন্তু এরা তো নটবর নস্করকে খুন করতে পারে না। নটবর যখন খুন হয় তখন তো ওরা। হাত তুলিয়া ব্যোমকেশ বলিল, ধৈর্য ধারণ করো, আগাগোড়া কাহিনী আর চায়ের সময় শুনতে পাবে। মারোয়ারির দোকানের রকমারি ভাজাভুজি ও চা দিয়া অতিথি সংস্কারের ব্যবস্থা হইয়াছে। প্রথমে দেখা দিলেন ভূপেশ বাবু। ধুতি পাঞ্জাবির উপর কাঁধে পাট করা ধূসর রঙের শাল, মুখে উৎসুক হাসি। বলিলেন, ব্রিজ খেলবার ব্যবস্থা আছে নাকি? ব্যোমকেশ বলিল, আপনারা যদি খেলতে চান, ব্যবস্থা করা যাবে। কিছুক্ষণ পরে রামবাবু ও বনমালী বাবু আসিলেন। গায়ে গলাবন্ধ কোট, চোখে সতর্ক দৃষ্টি। ব্যোমকেশ বলিল, আসুন আসুন। পানাহারের সঙ্গে ব্যোমকেশ সরস বাক্যবান করিতে লাগিল। কিছুক্ষণ পরে লক্ষ্য করিলাম রামবাবু ও বনমালী বাবুর আড়ষ্ট ভাব শিথিল হইয়াছে। তাহারা সহজভাবে কথাবার্তায় যোগ দিতেছেন। মিনিট 20 পরে জলযোগ সমাপ্ত করিয়া রামবাবু চুরুট ধরাইলেন। ব্যোমকেশ ভূপেশ বাবুকে সিগারেট দিয়া সিগারেটের টিন বনমালী বাবুর সামনে ধরিল। আপনি একটা নিন বনবিহারী বাবু। বনমালী বাবু বলিলেন, আগে আমি সিগারেট খাই না। বলিয়া একেবারে ফ্যাকাশে হইয়া গেলেন। আগে আমার নাম। আপনাদের 2 ভাইয়ের প্রকৃত নাম কিন্তু আমি জানি, রাসবিহারী এবং বনবিহারী বিশ্বাস। ব্যোমকেশ নিজের চেয়ারে গিয়া বসিল। নটবর নস্কর আপনাদের ব্ল্যাকমেল করছিল,
আপনারা মাসে মাসে তাকে 80 টাকা দিচ্ছিলেন। রাসবিহারী ও বনবিহারী দারুমূর্তির ন্যায় বসিয়া রহিলেন। ব্যোমকেশ নিজে সিগারেট ধরাইয়া ধোয়া ছাড়িতে ছাড়িতে বলিল, নটবর নস্কর লোকটা ছিল অতি বড় শয়তান। যখন ঢাকায় ছিল তখন প্রকাশ্যে দালালির কাজ করত আর সুবিধে পেলে ব্ল্যাকমেলের ব্যবসা চালাতো। আপনারা দুই ভাই যখন জেলে গেলেন তখন সে ভবিষ্যতের কথা ভেবে আদালতের রায়ের নকল জোগাড় করে রাখল। মতলব আপনারা জেল থেকে বেরিয়ে আবার যখন চাকরি বাকরি করবেন তখন আপনাদের রক্ত শোষণ করবে। তারপর একদিন দেশ ভাগাভাগি হয়ে গেল। ঢাকায় নটবরের ব্যবসা আর চলল না। সে কলকাতায় পালিয়ে এলো, কিন্তু এখানে তার জানাশোনা লোকের সংখ্যা কম। বৈধ এবং অবৈধ কোনো রকম ব্যবসায়ী সুবিধে নেই, ব্ল্যাকমেল করার উপযুক্ত পাত্র নেই। তার ব্যবসায় ভাটা পড়ল। এই মেসে এসে একটা ঘর নিয়ে সে রইল। সামান্য যা টাকা সঙ্গে আনতে পেরেছিল তাই দিয়ে জীবন নির্বাহ করতে লাগলো। এখানে থাকতে থাকতে হঠাৎ একদিন সে আপনাদের দেখলো এবং চিনতেও পারল। আপনারা এই মেসেই থাকেন। খোঁজ খবর নিয়ে সে জানতে পারল যে আপনারা ছদ্মনামে এক ব্যাংকে চাকরি করছেন। নটবর নস্কর রোজগারের একটা রাস্তা পেয়ে গেল। ভগবান যেন আপনাদের হাত পা বেঁধে তার হাতে সঁপে দিলেন। নটবর আপনাদের বলল, টাকা দাও, নইলে ব্যাংকে তোমাদের প্রকৃত পরিচয় জানিয়ে দেব। আপনারা নিরুপায় হয়ে মাসে মাসে টাকা গুনতে লাগলেন। টাকা অবশ্য বেশি নয়, মাসে 80 টাকা। কিন্তু নটবরের পক্ষে তাই বা মন্দ কি? অন্তত মেসের খরচটা উঠে আসে। এইভাবেই চলছিল। আপনাদের প্রাণে সুখ নেই, কিন্তু নটবরের হাত ছাড়ানোর উপায়ও নেই। একমাত্র উপায়, যদি নটবরের মৃত্যু হয়। ব্যোমকেশ এবার থামিল। রুদ্ধশ্বাস নীরবতা ভাঙিয়া বনবিহারী হাউমাউ করিয়া উঠিলেন। দোহাই ব্যোমকেশ বাবু, দোহাই দোহাই ব্যোমকেশ বাবু, আমরা নটবর নস্করকে মারিনি। নটবর যখন মরে তখন আমরা ভূপেশ বাবুর ঘরেই ছিলাম। তা বটে। ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়া ঊর্ধ্ব দিকে ধোয়া ছাড়িল। অবহেলা ভরে বলিল, কে নটবরকে খুন করেছে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, মাথা ব্যথা পুলিশের। কিন্তু আপনারা ব্যাংকে চাকরি করেন। ব্যাংকে যদি কোনোদিন টাকার গরমিল হয় তখন আমাকে আপনাদের আসল পরিচয় প্রকাশ করতে হবে। এবার রামবাবু ওরফে রাসবিহারী বাবু কথা বলিলেন। ব্যাংকের টাকার আর গরমিল হবে না। একবার যে আমরা ভুল করেছি, দ্বিতীয়বার সে ভুল করব না। ভালো কথা, তাহলে আমি আর অজিত নীরব থাকবো। ব্যোমকেশ ভূপেশবাবুর পানে চাহিয়া প্রশ্ন করিল, আপনি? ভূপেশবাবুর মুখে বিচিত্র হাসি খেলিয়া গেল। তিনি মৃদুস্বরে বলিলেন, আমিও নীরব। আমার মুখ দিয়ে একটিও কথা বেরুবে না। অতঃপর ঘর কিছুক্ষণ নিস্তব্ধ হইয়া রহিল। তারপর রামবাবু উঠিয়া দাঁড়াইলেন, হাত জোর করিয়া বলিলেন, আপনাদের দয়া জীবনে ভুলব না। আচ্ছা, আজ আমরা যাই। আমার শরীর একটু অসুস্থ বোধ হচ্ছে। আসুন আসুন আসুন। ব্যোমকেশ তাহাদের দ্বার পর্যন্ত আগাইয়া দিল। তারপর দ্বার বন্ধ করিয়া ফিরিয়া আসিল। ভূপেশবাবু ব্যোমকেশের পানে চাহিয়া মৃদু মৃদু হাসিতেছেন দেখিলাম। ব্যোমকেশও প্রত্যুত্তরে হাসিল। ভূপেশবাবু বলিলেন, রামবাবু আর বনমালীর সঙ্গে নটবর নস্করের অবৈধ যোগাযোগ আছে আমি জানতাম না ব্যোমকেশ বাবু। ওটা সমাপতন। আপনি বোধহয় সবই বুঝতে পেরেছেন, কেমন? ব্যোমকেশ গভীর নিঃশ্বাস ফেলিয়া বলিল, সব বুঝতে পারিনি, তবে
মোট কথা বুঝেছি। ভূপেশবাবু বলিলেন, আপনি তাহলে গল্পটা বলুন। আমার যদি কিছু বলবার থাকে আমি পরে নয় সেটা বলবো। ব্যোমকেশ ভূপেশবাবুকে একটি সিগারেট দিল, নিজে একটি ধরাইয়া আমার পানে চাইয়া ধীরে ধীরে বলিতে আরম্ভ করিল। তুমি নটবরের মৃত্যুর একটা বিবরণ লিখেছ, সেটা পড়ে আমার খটকা লাগলো। পিস্তলের আওয়াজ এত জোরে হয় না, এ যেন ছররা বন্দুকের আওয়াজ কিংবা বোমা ফাটার আওয়াজ, অথচ নটবর মরেছে পিস্তলের গুলিতে। রামবাবু এবং বনমালী বাবুর মধ্যে চেহারার সাদৃশ্য তুমি লক্ষ্য করেছিলে। আমি তাদের সঙ্গে কথা কয়ে দেখলাম তারা কিছু একটা লুকাবার চেষ্টা করছেন। নটবরের ঘরে তাদের যাতায়াত ছিল, সুতরাং তাদের সম্বন্ধে আমার মনে কৌতূহল হলো। কিন্তু যখন বন্দুকের আওয়াজ হয় তখন ওরা দোতলায় ভূপেশবাবুর ঘরে ছিলেন। ভূপেশবাবুর ঘরের পরিস্থিতি অতিশয় নিরুদ্বেগ ও স্বাভাবিক। তিনি নিজের ঘরে আছেন। 6:25 রাসবিহারী ও বনবিহারী তাস খেলতে এলেন, কিন্তু অজিত না আসা অবধি তাস খেলা আরম্ভ হচ্ছে না। 2 মিনিট পরে সিঁড়িতে অজিতের ফটফট চটির শব্দ শোনা গেল। ভূপেশবাবু উঠে গিয়ে গলির দিকের জানালা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে গলিতে দুম করে শব্দ হলো। রাসবিহারী ও বনবিহারী জানলার কাছে গেলেন। ভূপেশবাবু বলে উঠলেন, ওই গলি থেকে বেরিয়ে গেল, দেখতে পেলেন নাকি? গায়ে বাদামি রঙের আলোয়ান। গলির মুখের কাছে সদর রাস্তা দিয়ে লোক যাতায়াত করছিল। রাসবিহারী ও বনবিহারী তাদের একজনকে দেখে ভাবলেন সে গলি থেকে বেরিয়ে যাচ্ছে। তাদের সন্দেহ রইল না যে ভূপেশবাবু ঠিক কথাই বলছেন। তাদের বিশ্বাস হলো যে তারাও লোকটাকে গলি থেকে বেরিয়ে যেতে দেখেছেন। এই ধরনের ভ্রান্তি চেষ্টা করলে সৃষ্টি করা যায়। পরে নটবরের ঘরের জানলার উপর পিস্তলটা পাওয়া গেল। স্বভাবতই প্রশ্ন জাগে, আততায়ী পিস্তলটা ফেলে গেল কেন? অস্ত্র ফেলে যাওয়ার কোনো ন্যায্য কারণ নেই। আমার সন্দেহ হলো এই সহজ স্বাভাবিক পরিস্থিতির আড়ালে মস্ত একটা ধাপ্পাবাজি রয়েছে। মেসের চাকর হরিপদ সন্ধ্যে 6টার সময় শুনেছিল নটবরের ঘরে লোক আছে। যদি সেই লোকটাই নটবরকে খুন করে থাকে এবং নিজের অ্যালিবাই তৈরি করবার জন্য মৃত্যুর সময়টা এগিয়ে এনে থাকে, 15-20 মিনিটের তফাতে ময়না তদন্তে ধরা পড়ে না। আমার দৃঢ় বিশ্বাস হলো খুন যেই করুক সে বাইরের লোক নয়, মেসের লোক। কিন্তু লোকটাকে শিবকালী বাবু, রাসবিহারী বাবু না বনবিহারী বাবু কিংবা অন্য কেউ, কার মোটিভ আছে জানি না, কিন্তু সুযোগ আছে একমাত্র শিবকালী বাবুর। অন্য সকলের অকাঠ্য অ্যালিবাই আছে। মনটা বাষ্পাচ্ছন্ন হয়ে রইল, কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছি না। লক্ষ্য করেছিলাম যে ভূপেশবাবুর ঘরের নিচে নটবরের ঘর এবং গলির দিকে ভূপেশবাবুর জানলার নিচে নটবর বাবুর জানলা, কিন্তু পটকার কথা একেবারেই মনে আসেনি। হ্যাঁ, পটকা। যে পটকা আছাড় মারলে কিংবা উঁচু থেকে শক্ত মেঝের উপর ফেললে আওয়াজ হয়, সেই পটকা। আজ সকালে থানায় যাচ্ছিলাম, যদি থানায় গিয়ে নতুন কোনো খবর পাই এই আশায়। বেরোবার সময় মনে হলো দেখি তো গলির মধ্যে নটবরের জানলার কাছে কোনো চিহ্ন পাই কিনা। চিহ্ন পেলাম, কিন্তু নটবরের জানলার নিচে ইট বাঁধানো মেঝের ওপর পটকা ফাটার পাশুটের দাগ। শুকে দেখলাম অল্প বারুদের গন্ধও রয়েছে। আর সন্দেহ রইল না, চমৎকার একটা অ্যালিবাই সাজানো হয়েছে। কে অ্যালিবাই সাজিয়েছে? কে করতে পারে? বারবার এই প্রশ্ন আমাকে বিহ্বল করে দিল। ভূপেশবাবু ছাড়া আর কেউ হতে পারে না, কারণ তিনি একমাত্র জানলা খুলেছিলেন। রাসবিহারী এবং বনবিহারী জানলার কাছে এসেছিলেন আওয়াজ হওয়ার পরে। সেদিন সন্ধে 6টার সময়
ভূপেশবাবু অন্ধকারে গা ঢাকা দিয়ে নিঃশব্দে নিচে নেমে গিয়েছিলেন। পিস্তল আগে থাকতেই জোগাড় করা ছিল। তিনি নটবরের ঘরে ঢুকে নিজের পরিচয় দিয়ে তাকে গুলি করলেন। গলির দিকে জানলা খুলে দিয়ে সেখানে পিস্তল রেখে নিজের ঘরে ফিরে এলেন। ভাগ্যক্রমে কেউ তার যাতায়াত দেখতে পেল না, কিন্তু যদি কেউ তাকে দেখেই ফেলে থাকে, তাই অ্যালিবাই দরকার, যেভাবে হোক একটা অ্যালিবাই। তিনি নিজের ঘরে এসে অপেক্ষা করতে লাগলেন। 10 মিনিট পরে রাসবিহারী ও বনবিহারী তাস খেলতে এলেন, কিন্তু অজিত তখনও আসেনি, তাই তিনজনে অপেক্ষা করতে লাগলেন। তারপর ভূপেশবাবু সিঁড়িতে অজিতের চটির ফরফর শব্দ শুনতে পেলেন। তিনি তৈরি ছিলেন। তার মুঠোর মধ্যে ছিল একটি মার্বেলের মতো পটকা। ঘরের বন্ধ হওয়ার অজুহাতে তিনি গলির দিকের জানলা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে মুঠি থেকে পটকাটি জানলার বাইরে ফেলে দিলেন। নিচে তুম করে শব্দ হলো। রাসবিহারী ও বনবিহারী ছুটে জানালার কাছে গেলেন। ভূপেশবাবু তাদের বাদামি আলোয়ান গায়ে কাল্পনিক আততাই দেখালেন। তারপর ভূপেশবাবুকে আর কিছু করতে হলো না। স্বাভাবিক নিয়মে যথাসময়ে লাশ আবিষ্কৃত হলো, পুলিশ এলো, লাশ নিয়ে চলে গেল। জবনিকা পড়ল। ব্যোমকেশ এবার চুপ করিল। ভূপেশবাবু এতক্ষণ নিবাত নিষ্কম্প বসিয়া শুনিতেছিলেন। এখনো তিনি নিশ্চল বসিয়া রহিলেন। ব্যোমকেশ তাহার পানে ভ্রু বাঁকাইয়া বলিল, কোথাও কি কোনো ভুল পেলেন? ভূপেশবাবু এবার নড়িয়া চড়িয়া বসিলেন। স্মিত মুখে মাথা নাড়িয়া বলিলেন, না, ভুল পাইনি। ভুল আমি করেছিলাম ব্যোমকেশ বাবু। আপনি যে এত তাড়াতাড়ি ফিরে আসবেন তা আমি ভাবিনি। ভেবেছিলাম আপনি ফিরে আসতে আসতে নটবরের মামলা ঠান্ডা হয়ে যাবে। ব্যোমকেশ একটু হাসিল, বলিল, দুটো প্রশ্নের উত্তর পাইনি। এক, আপনার মোটিভ কি? 2, পিস্তলের আওয়াজ চাপা দিলেন কেমন করে? বদ্ধ ঘরের মধ্যে পিস্তল ছুড়লেও আওয়াজ বাইরে যাওয়ার সম্ভাবনা প্রবল। এ বিষয়ে আপনি কি কোনো সতর্কতাই অবলম্বন করেননি? দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দিচ্ছি। ভূপেশবাবু কাঁধ হইতে পাট করা শাল লইয়া 2 হাতে আমাদের সামনে মেলিয়া ধরিলেন। দেখিলাম নতুন শালের গায়ে একটা ক্ষুদ্র ছিদ্র রহিয়াছে। তিনি বলিলেন, ওই শাল গায়ে জড়িয়ে নটবরের ঘরে গিয়েছিলাম। শালের ভেতর হাতে পিস্তল ছিল। নটবরকে শালের ভেতর থেকে গুলি করেছিলাম। গুলির আওয়াজ শালের মধ্যেই চাপা পড়েছিল, বাইরে যেতে পারেনি। ব্যোমকেশ আস্তে আস্তে ঘাড় নাড়িল। আর প্রথম প্রশ্নের উত্তর? আমি কতকটা আন্দাজ করেছি। কাল আপনি ছেলের ফটো দেখিয়েছিলেন। যাই হোক, আপনিই বলুন। ভূপেশবাবুর কপালের শিরা দপদপ করিয়া উঠিল, কিন্তু তিনি সংযত স্বরেই বলিলেন, ছেলের ফটো দেখিয়েছিলাম কারণ আমি বুঝতে পেরেছিলাম আপনি সত্য আবিষ্কার করবেন, তাই আগে থেকে নিজের সাফাই গিয়ে রেখেছিলাম। ঢাকায় যেদিন দাঙ্গা বাঁধে সেদিন নটবর আমার ছেলেকে স্কুল থেকে ভুলিয়ে নিয়ে গিয়েছিল। সেদিন সন্ধ্যের পর সে আমার বাসায় এসে বলল 10,000 টাকা পেলে আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারে। নগদ 10,000 টাকা আমার কাছে ছিল না, যা ছিল সব দিলাম। আমার স্ত্রী গায়ের সমস্ত গয়না খুলে দিলেন। নটবর সব নিয়ে চলে গেল, কিন্তু কিন্তু আমি আমার ছেলেকে পেলাম না। আমি আমার ছেলেকে পেলাম না। নটবরের দেখাও আর পেলাম না। তারপর কয়েক বছর কেটে গেছে। আমি স্ত্রী পুত্র হারিয়ে কলকাতায় চলে এসেছি। হঠাৎ একদিন রাস্তায় নটবরকে দেখতে পেলাম।
তারপর ব্যোমকেশ বলিল, বুঝেছি বুঝেছি, আর বলবার প্রয়োজন নেই ভূপেশ বাবু। ভূপেশবাবু কিছুক্ষণ নিশ্চেষ্ট থাকিয়া শেষে বলিলেন, এখন আমার সম্বন্ধে আপনি কি করতে চান ব্যোমকেশ বাবু? আমার সম্বন্ধে আপনি কি করতে চান ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ ঊর্ধ্ব দিকে ক্ষণেক চাহিয়া রইল, তারপর বলিল, সাহিত্য সম্রাট শরৎচন্দ্র কোথায় যেন একবার বলেছিলেন, দাঁড় কাক মারলে ফাঁসি হয় না। আমার বিশ্বাস শকুনি মারলেও ফাঁসি হওয়া উচিত নয়। আপনি নিশ্চিন্ত থাকুন। গল্প পড়তে যেমন ভালো লাগে, তেমনি গল্প শুনতেও ভালো লাগে। ছোটবেলা থেকেই গল্প পড়া বা শোনার অভ্যেস গড়ে ওঠেনি এমন মানুষের সংখ্যা হাতে গোনা, খুবই সামান্য। পুরানো নতুন সব ধরনের ভূত, ডাকাত, গোয়েন্দা, রহস্য রোমাঞ্চ গল্প শুনতে কার না ভালো লাগে। রাত 10টার সাসপেন্স চ্যানেলে আমরা সেই ধরনের গল্পই আপনাদের কাছে উপস্থাপিত করেছি। ভালো লাগলে চ্যানেলটি নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের পছন্দ হলে গল্পগুলোতে লাইক ও কমেন্ট করুন, তাহলে ভালো কাজ করার উদ্দীপনা আরও বেড়ে যাবে। আপনারাও এই ধরনের রহস্য রোমাঞ্চ গল্প পাঠাতে পারেন আমাদের ইমেলে। আপনাদের গল্প যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনাদের নাম সমেত তা প্রকাশ করা হবে এবং গল্প পাঠ করা হবে। তাই আর দেরি নয়, আজই পাঠিয়ে দিন আপনাদের স্বরচিত গল্প। শুনতে থাকুন রাত 10টার সাসপেন্স চ্যানেলে।